একটু তাড়াতাড়ি বলুন। ঠিক আছে, ওই যে তাকে বলুন, আমাদের দেখতে হবে, যে রান্না বলবেন আপনার নামটা বলবেন, আর সবাই বলবেন, দুজন বলবেন না। আচ্ছা, কেউ ছবি তুলুন না, ভিডিও নয়, আমাকে স্টিল তুলুন দিয়ে আমাকে রিপোর্টে লাগাবো বলে বলা। নমস্কার সবাইকে, আমরা টিম জলপাইগুড়ি। নমস্কার, আমি আবারই। নমস্কার, আমার নাম তন্দ্রা নাথ। নমস্কার, আমার নাম মুনমুন দাসপাল। নমস্কার, আমার নাম গীতা রায় প্রধান। আমরা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। আমাদের আজকের যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত এসএফসি এবং ডব্লিউএলএন ট্রেনিংদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি ও প্রকল্প সম্প্রসারণের মাস্টার ট্রেনারদের কৌশলগত ভূমিকা ও করণীয় পদক্ষেপগুলো। তার মধ্যে হচ্ছে প্রথম আমাদের পয়েন্ট আছে ডব্লিউএলএল ট্রেনিংয়ে দিন সংখ্যা বৃদ্ধি করতে হবে। এটাকে আমরা দুটো ভাগে আমরা এটাকে ধরেছি। একটা হচ্ছে ডব্লিউএলএল যে ট্রেনিংটা হচ্ছে সেটা পরিমাণে অনেকটা আমাদের কম হচ্ছে। যদি ডব্লিউএলএল ট্রেনিংটা যদি বেশি হয় তবে আমাদের কাজের সংখ্যাটা বেশি আসবে। আরেকটা বলছি, একদিনের জায়গায় যদি দুদিন করা হয় তাহলে কি হচ্ছে, দিদিরা হচ্ছে একদিন ট্রেনিং নিয়ে পরের দিন তার বাড়িতে আলোচনা করে দ্বিতীয় দিন আমাদেরকে কাগজপত্র নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে আমাদের এসএফসির যে আমরা যে কাজগুলো করছি খতিয়ান এই সংখ্যাগুলো আমাদের অনেকটা বেড়ে যাবে। 2 নম্বরটা হচ্ছে লিফলেট বিলি এসএফসির সংলগ্ন এলাকা ভিত্তিকে অ্যাওয়ারনেস ওয়ার্ক এবং জনবহুল স্থানগুলিতে ব্যানার লাগিয়ে প্রচার করা। অর্থাৎ এখানে হচ্ছে লিফলেট বিলি, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমাদের অনেকগুলো লিফলেট দিয়েছে। যদি আমাদের মানে আরও বাড়াতে হলে আমরা যদি সঙ্গের সাথে আলোচনা করে আরও কিছু লিফলেট তৈরি করে যখন আমরা ওই ট্রেনিংগুলো করছি সেখানে যদি আমরা যদি বিলি করি তাহলে কি হচ্ছে, এটা প্রচারটা বেশি হবে। এসএফসির সংলগ্ন অর্থাৎ যেই জায়গাগুলো আমাদের কৃষিকাজ বেশি হচ্ছে, মানে যেখান থেকে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমার জমির কাজটা বেশি আসতে পারে, সেখানে আমরা কি করতে পারি, আমরা একটা প্রচার অ্যাওয়ারনেস ক্যাম্পও করতে পারি, বা আমরা প্রচারের মধ্যে একটা র্যালি করতে পারি, বা মাইকিং করে এখন যে নতুন নতুন যেগুলো হচ্ছে খতিয়ানের সঙ্গে মোবাইল লিঙ্ক, মানে যেরকম যে কাজগুলো হচ্ছে সেটা নিয়ে আমরা একটা র্যালি করতে পারি বা মাইকিং করে প্রচার করতে পারি। এবং ব্যানার যেগুলো আছে, যেগুলো নাকি আমাদের ব্যানার তৈরি হচ্ছে সেগুলো আমরা জনবহুল যেই সব জায়গায় আমাদের কাজ বেশি আসবে এসএফসি, সেখানে যদি আমরা ব্যানারগুলো যদি লাগিয়ে রাখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের লোক সংখ্যা কাজের পরিমাণটা অনেকটা বৃদ্ধি পাবে। পিছিয়ে পড়া এসএফসি সার্ভিস প্রোভাইডারের হাতে কলমে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। যেমন আজকে আমরা এখানে মাস্টার ট্রেনার আমরা একটু কাজ করছি বলে আমরা আজকে এখানে আসতে পেরেছি। যেই এসএফসিগুলো আমাদের ডিস্ট্রিক্টে আছে যারা বর্তমানে অনেকটা পিছিয়ে পড়েছে, এখন আমাদের কাজ হবে তাদেরকেও আমরা যেখানে এসেছি সেখানে তাদেরকে নিয়ে আসা। অর্থাৎ আমাদের যে সংখ্যাটা যেটা আছে পিছিয়ে পড়ে গেছে সেখানে বাড়িয়ে নিয়ে আসা। আমরা রোজগার করছি যাতে তারাও সঠিকভাবে রোজগারের পথটা করতে পারে। তুমি বলো। আচ্ছা, এরপরে আমাদের যে পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে আনন্দধারা প্রত্যেকটি প্রশিক্ষণে এসএফসি কি এবং এটির কার্যকলাপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখা। আমাদের তো আনন্দধারার মাধ্যমে অনেক ধরনের প্রশিক্ষণ হয়েই থাকে, যেমন বিওপি, বুক কিপিং হয়ে থাকে, এমআইপি, এসটিসিএম, আরও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়। তো সেই প্রশিক্ষণগুলো দেওয়ার পরে যদি কিছুক্ষণের জন্য যদি আমাদের এসএফসি সম্পর্কে যদি ধারণাটা দিয়ে দেওয়া যায় তাহলে পরে কিন্তু আমাদের কাছে সেই ক্ষেত্রেও এই মেসেজটা, আমাদের যে বার্তাটা সেটা কিন্তু যাবে। তো সেক্ষেত্রেও আমাদের এই প্রকল্প বা আমাদের যে এই পদক্ষেপ সেটা কিন্তু কিছুটা হলেও এগিয়ে যাবে এটার মাধ্যমে। তারপর আছে প্রতি 3 মাস অন্তর বিএলএন এলআরও বা এসডিএলআরও এবং প্রতি 1 মাস অন্তর গ্রাম পঞ্চায়েত ও প্রধানের সহিত এসএফসির কার্যকারিতা নিয়ে আলোচনা করা। বিএলআরও অফিস এবং এসডিএলআর অফিসের সাথে তো আমাদের কাজকর্মটা বেশি হয়, তাই আমরা 3 মাস অন্তর অন্তর যদি সেই স্যারদের সাথে আমরা এই 3 মাসে কি কাজ করলাম বা কোন কাজটা করতে গিয়ে আমাদের সমস্যা হলো, বা অনেক সময় আমাদের এনকোয়ারি রিপোর্ট আসতে দেরি হয়, বা কোনো সময় কেস রিজেক্ট হয়ে যায়, বা কনভার্সন করতে অনেকটা সময় আমাদের অসুবিধা হয় বা সেটা দেরিতে হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমরা বিএলআরও স্যার এবং এসডিএলআর স্যারের কাছে যে সমস্ত কাজগুলো আমাদের করা দরকার, তো সবসময় তো আমাদের ওনার সহযোগিতা মানে সবসময় দরকার হয় না, বেশিরভাগই কাজটা আমাদের বিএলআরও স্যারের সাথেই হয়। তো আমরা যদি প্রতি 3 মাস অন্তর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আর তাছাড়াও গ্রাম পঞ্চায়েত এবং প্রধান
আমাদের ওয়ারিশন সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট সেই সমস্ত কিন্তু আমরা পঞ্চায়েত প্রধানের কাছ থেকেই আমরা পেয়ে থাকি। তো এক্ষেত্রে তাদের সাথেও যদি আমরা প্রতি 1 মাস অন্তর অন্তর কাজগুলো নিয়ে আলোচনা করি যে আপনার এলাকাতে এত এত মানুষকে আমরা পরিষেবা দিয়েছি, তারা মানে দালাল বা মুহুরির হাত থেকে নিজেদের টাকাটাকে বাঁচাতে পেরেছে, তো এই বিষয়গুলো যদি ওনারা জানতে পারেন আশা করছি আমাদের আগামীতে আরও বেশি সহযোগিতা হবে। তারপর হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে জমি সংক্রান্ত বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করতে হবে। একাদশ দ্বাদশ শ্রেণী এমন একটা বয়স যেই সময়টায় তারা ছাত্র জীবন পেরিয়ে কলেজের পরে ওরা কলেজে ঢুকবে। তো এতে কি হয়, এটা আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা থেকে এই আমরা পয়েন্টটা তুলে ধরেছি। যে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কেন বলেছি যে এই একাদশ দ্বাদশ শ্রেণীর যে ছেলে মেয়েরা হয় এরা দু ধরনের হতে পারে। এক হচ্ছে বাবার কি জমি জমা আছে বা বাবার কোনো সম্পত্তি আছে কিনা, বাবার কি আছে সেসব নিয়ে মাথা ঘামায় না, নিজের মতন করে তারা নিজেদের স্বাচ্ছন্দ্যে চলে। আবার কিছু জন আছে, আরেক ভাগ আছে, তারা হচ্ছে ওরা মনে করে যে বাবার সম্পত্তি বাবারটাই আমার, কেন দিদিরা পাবে, বা হয়তো সেই ছেলে মেয়েদের দিদিদের বিয়ে হয়ে গেছে তারা কেন এই ভাগটা নিতে আসবে, বা হয়তো এদের যারা মানে ভাইরা আছে তাদের সাথে তো সম্পত্তি নিয়ে ঝামেলা লাগতে পারে, বা তারা সিনেমা সিরিয়াল এসব তো দেখেই। তো এই ক্ষেত্রে এই বয়সটাতে যেন তাদের মধ্যে কোনো রকম জমি জমা নিয়ে যেন কোনো রকম ভুল ধারণা না জন্মায়, বা তারা যেন এই বয়সটাতে যেন শিখতে পারে যে জমি সম্বন্ধে আমাদের কি কি পেতে পারি বা কি কি আমাদের জানা উচিত। তো সেই জিনিসগুলো আমরা চাইছিলাম যে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা তাদের মধ্যে সাধারণ একটা প্রাথমিক ধারণা আমরা দিতে পারি। এরপরে আমাদের দিদি আছেন, তিনি বলবেন। আচ্ছা, একটুখানি এই স্কুলে আমরা কিভাবে ভাবতে পারি, স্কুলে কি হেড স্যারের সঙ্গে কথা বলতে কে যাবে? স্যার আমরাই যাব। মানে এখানে বলছি স্যার আমরা তো হ্যাঁ মানে এসআইএসডির কাজের জন্য তো আমাদের তো স্কুলে গিয়ে কথা বলতে হচ্ছে। যেমন আমরা স্কুল ছুট বাচ্চাকে স্কুলে ভর্তি করাচ্ছি, তারপরে আরও বাল্যবিবাহের জন্য এরকম তো আমরা ক্যাম্পেনিংয়ের জন্য যাচ্ছি স্কুলে গিয়ে। তো সেক্ষেত্রে যদি সেই ক্যাম্পেনিংয়ের সঙ্গে যদি আমরা এই কাজটাকে করে নিতে পারি তবে আমার কাজটা হয়ে যাচ্ছে, একসঙ্গে দুটো হয়ে যাচ্ছে। সময় দেয় মোটামুটি আপনারা যখন স্কুলে যান সময় আপনাদেরকে দেয় টিচাররা কিছু বলার জন্য, বা আপনারা কোনো ক্লাস ধরে করেন না ধরুন এই আমরা আজকে ক্লাস 10 কে আমরা এটা প্রশিক্ষণ বা এই নিয়ে আলোচনা করবো এসআইএসডির যে বিষয়গুলো রয়েছে, তো ওনারা আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমাদেরকে সময়টা দেয়। 45 মিনিট বলবেন, একটা ক্লাস 15-45 মিনিট। হ্যাঁ 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 স্যার আমরা করেছি। কোথায় হয়েছে স্যার আমাদের যখন জেন্ডার ক্যাম্পেইনিং হয় সেই ক্যাম্পেইনিং এর প্রোগ্রাম শুধু স্যার ওটাও করিনি, আমি এসআইএসডিরও যেহেতু একজন ট্রেনার সেই হিসাবে বলছি, আমি বাল্যবিবাহ বন্ধ করেছি স্যার। আর স্কুল ছুট বাচ্চাকে আমি এই পর্যন্ত 10টা বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করিয়েছি। এখন টিচাররা আমাদের নাম্বার নিয়ে রেখেছে। ক্লাস 9-এ যারা অনেক বাচ্চারা যারা আছে তারা স্কুলে আসতে চায় না, 9-এ পড়ে, স্যাররা আমাদেরকে ফোন করে একটা লিস্ট দিয়ে দেয়, দিদি একটুখানি আপনারা দেখবেন যে এই বাচ্চাগুলো কেন রেজিস্ট্রেশন করতে আসছে না। সেটা কিন্তু স্যার আমরা এখন করছি। হ্যাঁ বলছি, আমাদের যে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা বা পদক্ষেপ বাকি দুই দিদি তো বললো, তো তুমি এখানে আসো। আর আমি কিছুটা বলবো। এসএসসি সার্ভিস প্রোভাইডারদের জমির মাপজোক এবং কেস ম্যাপ তৈরির প্রশিক্ষণ দিলে ভালো হয়। কেন ভালো হয় বলছি, আমাদের এই জমির ম্যাপের কেস ম্যাপের প্রশিক্ষণটা দিলে এর জন্যই ভালো হয়, আমাদের অনেকেরই আছে যে জমি মাপা নেই, যেমন ওয়ারিশের ক্ষেত্রেও যেমন আছে, ওয়ারিশ বাদেও আমাদের কিন্তু আছে অনেকেরই জমি ঠিকঠাক মাপা নেই। সেক্ষেত্রে কি হয়, আমি যদি বলি ওয়ারিশের ক্ষেত্রে যদি প্রথমত বলি কি হয়, আমরা যদি কোনো আমিনকে পাঠাই যে ওই দাদারা এসেছিল ওনার জমিটা একটু মেপে দেখা হোক, কি হয় সেই কেসটা আর আমাদের এসএফসিতে আর আসে না, এসএফসিতে আর আমাদের আসে না সেই কেসটা, সেই আমিন দাদারাই মুহুরিরাই হোক আমিন দাদারাই হোক সেই কেসটা কিন্তু তাদের হাতে চলে যায়, সেটা দ্বিতীয়বার আমাদের এসএফসিতে আসে না। যদি এই বিষয়টা আমরা জানি বা জানতে পারি, শিখতে পারি, তাহলে কিন্তু এর সমস্যা আমরাই সমাধান করতে পারবো, আর কেসগুলো আমাদের এসএফসি সেন্টারেই আসবে, এসএফসির রেজিস্টারের সেই কেসের সংখ্যা কিন্তু বাড়বে, যেটা আমার জিপিতে খুব সমস্যা হচ্ছে, আমি খুব ফেস করছি আর কি, এটাই বলছি। আর দ্বিতীয়ত হচ্ছে এসএসসির কার্যকারিতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
জনসমক্ষে তুলে ধরা। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, 8 থেকে 80 সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। সেক্ষেত্রে যদি আমরা এসএফসিতে কী কাজ হয়, কীরকম মূল্যে কাজ হয়, কি কাজ হয়, এগুলো যদি আমরা ছোট সংক্ষেপে যদি আমরা পোস্ট করি, সেগুলো মনে হয় বেশি প্রসারিত হবে, মানে জানতে পারবে। কি ভুল বললাম কি? তাহলে আমরা এই সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করতেই পারি। তিনটা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আরেকটা করতে পারি, উপসংঘের প্রতিটি মিটিংয়ে, তারপরে এজিএমে আমাদের যে এসএফসির কর্মধারা আমরা উল্লেখ করতেই পারি, আমরা সেখানে যেতে পারি, তার বিস্তারিত বলতেই পারি। শুধু উপসংঘ কেন বলবো, এজিএম কেন বলবো, যেখানে এমআইপি এসটিসিএম ট্রেনিং হয়, সেগুলোতে আমরা যারা সার্ভিস প্রোভাইডার আছি, সময় পেলে আমরা সেখানে গিয়ে কিন্তু আমাদের ট্রেনিংয়ের বা আমাদের কাজগুলোর কথা তুলে ধরতে পারি। এটা কি লেখা আছে? এটা প্ল্যানটা কতটা অ্যাচিভ করেছি, কতটা বাকি আছে। ভিডিওটা থাকছে তো, বলুন বলুন, খুব সুন্দর আছে। ভিডিও রেডি করছেন নাকি? হ্যাঁ, কে ভিডিও করে? এখানে আমাদের জলপাইগুড়ি জেলাতে আমাদের 9টা ব্লক আছে। তাই 9টা ব্লক, এখানে হলো সিরিয়াল নাম্বার, 9টা ব্লক আছে। আর নেম অফ ব্লকগুলো আমরা ব্লকের নামগুলো লিখেছি। টার্গেট ব্যাচ, টার্গেট দেওয়া আছে যতগুলো, সেগুলো আমাদের করা আছে। আর টার্গেট অ্যাচিভ সেটাও দেওয়া আছে। আর পেন্ডিং ব্যাচ, এসএসজি মেম্বার, আর নাম্বার অফ জিপি পেন্ডিং পার জিপি ব্যাচ। তাহলে বানারহাটে আমাদের টার্গেট ব্যাচ আছে 140, আমরা অ্যাচিভ করেছি 127, আর পেন্ডিং ব্যাচ আছে আমাদের 13, এসএসজি মেম্বার আছে 390, আর নাম্বার অফ জিপি আমাদের 3টা জিপিতে আমাদের চলবে। আর পেন্ডিং ব্যাচ পার জিপি আমাদের 4টা করে ব্যাচ আমাদের করতে হবে সেই বানারহাট জিপিতে। আর একটা বেশি আছে, একটা আমরা কোনো জিপিতে দিয়ে দেবো। ধূপগুড়িতে আছে আমাদের টার্গেট ব্যাচ 180, সারা বছরের টার্গেট, তার মধ্যে আমরা অ্যাচিভ করেছি 152 ব্যাচ। আর পেন্ডিং ব্যাচ আছে আমাদের 28, আর এসএসজি মেম্বার আছে 840, নাম্বার অফ জিপি আমাদের 9টা জিপিতে চলবে ধূপগুড়ির। তার মধ্যে ব্যাচ জিপি প্রতি আমাদের 3টা করে ব্যাচ আমাদের করতে হবে, আর কোনো জিপিতে একটা বেশি করলেই হবে। সদর আছে আমাদের, সদর যে ব্লক, সেখানে আমাদের টার্গেট ব্যাচ আছে 280, আমরা অ্যাচিভ করেছি 165টা ব্যাচ। পেন্ডিং ব্যাচ আছে আমাদের 115, তার মধ্যে আমাদের এসএসজি মেম্বার আমাদের কভার হচ্ছে 3450, আমাদের নাম্বার জিপি আছে 14, আর পেন্ডিং ব্যাচ পার জিপি আমাদের 8টা করে ব্যাচ করলে হবে জিপিতে। আর 3টা আমাদের বেশি হচ্ছে, সেক্ষেত্রে 3টা জিপিতে আমরা বেশি যদি ব্যাচ দেই আমাদের কভার হয়ে যাবে। আর ক্রান্তি আছে 120টা টার্গেট ব্যাচ, টার্গেট অ্যাচিভ করেছি আমরা 93, পেন্ডিং ব্যাচ আছে আমাদের 27, এসএসজি মেম্বার আমাদের বাকি আছে 810, আমাদের 6টা জিপিতে সেখানে কাজ হবে। 6টা জিপিতে আমরা যদি 4টা করে ব্যাচ করি কভার হবে, আর 3টা জিপিতে একটু বেশি কাজ হবে। এরপর আমাদের মালবাজার ব্লক আছে। মালবাজার ব্লকে আমাদের কিন্তু এখানে কিন্তু আমরা জিপি কিছু কম দেওয়া আছে, কারণ আমাদের জলপাইগুড়ির বেশি কিছু ব্লকে আছে যেখানে টি গার্ডেন বেশি আছে। সেজন্য যেরকম বানারহাটের ক্ষেত্রে আমাদের কিন্তু 7টা জিপি, কিন্তু আমরা এখানে 3টা জিপিতে WLL করছি, কারণ আমাদের হচ্ছে 7টার মধ্যে 4টা জিপি হচ্ছে টি গার্ডেন, আর 3টা জিপি, এই 3টাতেই আমরা WLL করছি। সেই হিসাবে মালবাজার আমার টোটাল আছে 6টা জিপি, আর তার মধ্যে আমাদের হচ্ছে টার্গেট ছিল 120টা, আমরা 34টা ব্যাচ করতে পেরেছি, এখনও আমাদের 86টা বাকি আছে। এবার মালবাজারে আমরা 6টা জিপির মধ্যে 3টা জিপিতে WLL হয়, তো সেই 86টা ব্যাচকে আমরা 3টা জিপিতে ডিভাইডেড করে 28টা করে এসেছে, বাকি এক্সট্রা যে 2টা আছে সেটা যে কোনো 2টা জিপিতে দিয়ে আমরা এই টার্গেটটা কভার করব। এরপর আমাদের মেটলিতে আছে, মেটলিতেও আমাদের 5টা জিপি, তার মধ্যে 3টা জিপিতে WLL হয়, 2টাতে হয় না, যেহেতু টি গার্ডেন। সেখানেও আমাদের টার্গেট ছিল 100, আমরা অ্যাচিভ করেছি 65, আর বাকি আছে আমাদের 35, তো আমরা 11টা করে 3টা জিপিতে, আর বাকি যে এক্সট্রা 2টো থাকবে সেই 2টো যে কোনো 2টা জিপিতে দিয়ে কভার করব। এরপরে ময়নাগুড়ি আছে 320, সেখানে 96টা হয়েছে, পেন্ডিং আছে 224। তো আমাদের ময়নাগুড়ি হলো 16টা জিপি, তো পার ব্যাচ সেখানে পার জিপি 14টা করে ব্যাচ যদি করায় তাহলে আমাদের সেখানে কভার হয়ে যাবে।
এরপরে নাগরাকাটা আছে, নাগরাকাটাও আমাদের 5টা জিপি, তার মধ্যে 2টা জিপিতে টি গার্ডেন, যেহেতু সেখানে WLL হয় না। 3টা জিপিতে আছে টার্গেট 100, আমরা অ্যাচিভ করেছি 26টা, বাকি আছে 74টা। সেখানে যদি আমরা 3টা জিপিতে 24টা করে করাই, আর বাকি এক্সট্রা 2টো থাকবে, 2টো জিপিতে দিলেই আমাদের কভার হয়ে যাবে। এরপরে রাজগঞ্জ আছে 240টা, সেখানে 12টা জিপি আছে, 12টা জিপিতেই আমাদের ওখানে WLL হয়, আমরা অ্যাচিভ করেছি 33টা, 207টা বাকি আছে। আমরা 17টা করে যদি করাই তাহলে আমাদের টার্গেট কভার হবে, আর এক্সট্রা 3টা থাকবে, 3টা জিপিতে দিয়ে দেবো। তো এটা প্ল্যানিংয়ে দেখা যাচ্ছে আমাদের হায়েস্ট সময় লাগবে 30 দিন সময় লাগবে। আমরা যদি এই টার্গেটটা অ্যাচিভ করতে যাই আমাদের হচ্ছে 30 দিন সময় লাগবে। তো আমাদের ট্রেনিং এখন চলছে এবং আমরা আশা রাখছি আমাদের আগামী 31/12/2025-এর মধ্যে আমরা পুরো WLL-টা কভার করতে পারবো। থ্যাংক ইউ। না, একটা কথা বলেছিল স্যার, আমরা তো प्रेजेंटेशनটা सবার জন্যই দিয়েছি, तो আমরা যেটা प्रेजेंटेशन जो मैंने प्रेजेंटेशन दिया हम लोगों ने, क्या दार्जिलिंग और कालिम्पोंग को भी समझ में आया? वो दीदी नहीं, ये तो इंग्लिश में है, आप पढ़ सकते हैं। नहीं, ये बांग्ला में है ना, ये यही मैं पूछ रही थी कि वो उन लोगों को समझ में आया कि नहीं। समझ में आया या फिर मैं भी थोड़ा कुछ हिंदी में बोलूं? এগুলা আমাদের টার্গেট ছিল, আর আমরা এটা অ্যাচিভ করছি। আর এটা আমাদের এই যে পেন্ডিং ব্যাচ আছে, এটা করবে না পরে এইগুলো নিচে সম্পর্ক দেখো এই টোটাল মোবাইলটা সেটা না